আমাদের দেশ বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে প্রায় 50 বছরের উপর। এই স্বাধীনতা চলাকালে এবং যে মুক্তিযোদ্ধা যখন চলছে, আর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের কিছু কথা এবং স্বাধীনতা পাওয়ার পরে আমার কিছু জীবনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। যখন মুক্তিযোদ্ধা হচ্ছে দেশে, তখন আমি জাহাজে ছিলাম। আমি বাংলাদেশে পাকিস্তান শিপিং কর্পোরেশনের সেকেন্ড অফিসার পদে নিয়োজিত ছিলাম। তো যেহেতু আমি জাহাজের কর্মকর্তা ছিলাম, আমাদেরকে জাহাজেই থাকতে হতো বেশিরভাগ সময়। তো সেই সময় আমরা এই যুদ্ধ যখন চলছে, আমাদের কোনো তথ্য আমরা পেতাম না জাহাজে। খুবই খারাপ লাগতো, সময় সময় চোখের পানি আসতো। জানতে পারছি যে দেশে মুক্তিযুদ্ধ চলছে, অনেক লোক মারা যাচ্ছে, পাকিস্তান বাহিনী আমাদের এই অসামরিক শক্তি জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছে। তো আমাদের যে কি খারাপ লাগতো সে বলার উপায় নাই, সময় সময় চোখের পানি এসে পড়তো। তো আমার জাহাজে যখন পাকিস্তানি জাহাজ ছিল, সব জাহাজের অফিসার ক্রু সব পাকিস্তানি ছিল, আমি একমাত্র বাঙালি ছিলাম সেখানে। এবং সেখানে আমরা বিবিসি শুনতে চেষ্টা করতাম, তো বিবিসি শুনতে পারতাম না, বিকজ যেহেতু পাকিস্তানের ক্যাপ্টেন ছিল পাকিস্তানি, সে আমাদের উপর অনেক কিছু সতর্কবাণী উচ্চারণ করতো সময় সময়। তবে শারীরিকভাবে কোনো আঘাত করেনি, বাট মানসিক কিছুটা যন্ত্রণার মধ্যে থাকতাম আমরা, যেহেতু আমরা খবর শুনতে পারতাম না ঠিকমতো। বিবিসিকে তারা নাম দিল যে এটা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন না, এটা বাংলাদেশ ব্রডকাস্টিং কর্পোরেশন। কারণ বিবিসি তখন আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে যথেষ্ট খবর প্রচার করতো এবং সেটাই আমরা শুনতাম, কিংবা আকাশবাণী থেকে শুনতাম। তো যা হোক, সেই যখন খবর পাচ্ছি এরকম লোক যুদ্ধ করছে, নিরীহ লোক অস্ত্র নাই, হাতে মারা যাচ্ছে, মহিলারা নির্যাতিত হচ্ছে, তো এইসব খবর শুনে আমরা অত্যন্ত অসহায় অবস্থায় ছিলাম। তো সেখানে কিছু করার ছিল না আমাদের, মনে প্রাণে সব দোহাই করতাম সব সময়। তো যা হোক, যুদ্ধ চলাকালীন সময় আমাদের, যেহেতু আমরা জাহাজে ছিলাম, আমাদের জাহাজ তখন আমেরিকানগামী ছিল জাহাজ। তো সবচেয়ে বড় কথা, যখন জাহাজ আমেরিকায় আমেরিকাতে আমরা পৌঁছার আগে আমাদের নিয়ম আছে, আমাদের জাহাজে পাইলট আসে, পাইলট আমাদের জাহাজটাকে ভিতরে নিয়ে যায়। এবং আমি খুব আশ্চর্য হলাম যখন আমরা যাচ্ছি আমেরিকার নিউ ইয়র্ক বন্দরে, আমরা প্রবেশ করছি জাহাজ নিয়ে তাদের চ্যানেলের মধ্যে, তাদের সমুদ্র চ্যানেলের মধ্যে দিয়ে। তখন আমরা দেখলাম কি ওখানে সমুদ্র পথে, নদী পথে, চ্যানেলের মধ্যে অনেক নৌকায়, বড় বড় ইয়ট, পালতোলা নৌকা, সব ছেলে মেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা বড় বড় ব্যানার নিয়ে, বাংলাদেশ ইজ এ ব্রেভ কান্ট্রি, বাংলাদেশ ইজ পিপুল আর ব্রেভ পিপুল, উই আর উইথ বাংলাদেশ, এসব স্লোগান ব্যানার নিয়ে তারা নৌকায় ভাসতেছে। এবং এটা এমন এক আমাদেরকে এমন এক উত্তেজিত করলো, এমন এক সাহস দিল যে আমরা কি করব বুঝতে পারছিলাম না। যে এরা এখানে থেকে এইভাবে বাংলাদেশের লোকদের পিছনে তারা সাহায্য করছে। যদিও আমেরিকান সরকার বাংলাদেশকে সাহায্য করেনি, আমাদেরকে সাপোর্ট করেনি আমাদের লিবারেশন ওয়ারটা, কিন্তু ওখানকার জনতা অত্যন্ত বাংলাদেশের পক্ষে তারা সবসময় কথা বলেছে, তাদের পক্ষে তারা স্লোগান দিয়েছে। এবং জাহাজ যখন বন্দরে ভিড়ল, তখন আশ্চর্য, আমি যখন জাহাজ থেকে নামলাম এবং পরিচয় দিলাম, দেখো আমি বাংলাদেশের লোক, এখানে আমি পাকিস্তানি জাহাজে কাজ, বলে তুমি পাকিস্তানি জাহাজে কাজ করছো কেন, ছেড়ে দাও না কেন এই জাহাজ। তো তখন আমার কাছে উত্তর ছিল না, আমি কি বলবো। তো তারা এমন পর্যন্ত যে আমাকে জড়িয়ে ধরে তারা আমাকে সাহস দিচ্ছে। আমি তাদেরকে আমাদের দেশের কথা বলতে চেষ্টা করেছি যে তোমরা আমাদের দেশকে সাহায্য করো, আমাদের দেশের পক্ষে কথা বলো, তোমাদের সরকারকে তোমরা মানাও যে তারা আমাদেরকে যেন সাহায্য করে, যেহেতু সরকার আমাদের বিপক্ষে কাজ করছিল। তো এই জিনিসটা হয়তো অনেকে জানে না যে কীভাবে যে আমেরিকান জনতারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সপক্ষে, বাংলাদেশ স্বাধীনতার সপক্ষে কথা বলছিল এবং কাজ করছিল। তো সেটা হলো গেল আমেরিকার এই 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 আমেরিকার কথা, আমেরিকার বন্দরের লোকদের সাথে দেখাশোনা করা, তাদের সাথে আলোচনা করা, তাদেরকে উদ্বুদ্ধ করা যে আমাদের এই স্বাধীনতার কারণটা কী এবং কেন আমরা করছি। তারা সকলেই জানতো, সব কিছু, সব খবর জানে। এবং তারা পাকিস্তানকে তখন তিরস্কার করতো সরাসরি, যে হেল উইথ পাকিস্তান, ডাউন উইথ পাকিস্তান ইত্যাদি স্লোগানও তারা, ব্যানার তারা আমাদেরকে, তারা রাস্তায় নিয়ে নেমেছিল। তো ওখান থেকে যা হোক, আমেরিকা যেহেতু সরকার আমাদের পক্ষে ছিল না, সেখানে আর কিছু করার পরে ছিল না। প্রেস কিন্তু আমাদের পক্ষে ছিল। সেখান থেকে আমাদের জাহাজ গেল
কানাডাতে, টরন্টোতে। এবং টরন্টোতে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, সেখানে আমরা যখন যাই, ওখানে তো রীতিমতো রাস্তায় প্রসেশন বের হতো পাকিস্তান বাংলাদেশের সপক্ষে, তারা মুক্তিযোদ্ধার সপক্ষে, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে। এবং সেখানে ছেলে মেয়েরা, হাজার হাজার ছেলে মেয়েরা রাস্তায় নেমেছিল ব্যানার নিয়ে। আরেকটা উল্লেখযোগ্য ছিল যে সেখানে আমাদের পাকিস্তানের একটা জাহাজ ছিল পদ্মা। সেই পদ্মা জাহাজ আমাদের পাশেই ছিল, 2-3টা জাহাজের পরে। সেই পদ্মা জাহাজে অনেক কার্গো লোড করা হয়েছিল, এবং সে কার্গোকে বলা হয়েছিল সাধারণ কার্গো। কিন্তু পাবলিক কীভাবে জানতে পারে, সেখানকার জনতা, কানাডান জনতারা, যে না, এই জাহাজে তারা আর্মস অ্যামিনেশন লোড করেছে এবং সেটা বাংলাদেশে নিয়ে যাওয়া হবে বাংলাদেশের লোকদেরকে মারার জন্যে। এবং এটা জানতে পেরে ওখানকার যারা জনতা আছে, ছেলেমেয়েরা আছে, স্টুডেন্টরা, প্রেস, তারা সব উঠে পড়ে নামলো যে না, এই জাহাজকে যেতে দেওয়া হবে না আনলেস এই জাহাজটাকে ইন্সপেকশন করা হয় সরকার দ্বারা। তো সরকারও তখন বলতেছিল না, এই জাহাজে কোনো আর্মস অ্যামিনেশন না, এখানে সব জেনারেল কার্গো লোড করা হয়েছে, এই জাহাজকে যেতে দেওয়া হোক। পাবলিক এমনভাবে ওখানে বিগড়ে গেল যে পাবলিক বললো না, এই জাহাজকে আমরা এখানে যেতে দেবো না। তারা রীতিমতো বাধা দিল সরকারকে, এবং প্রেসও তাদের পক্ষে ছিল। তো এটা অনেক দিন চলছিল এভাবে, 4-5 দিন। হঠাৎ একদিন দেখা গেল যে সরকার বলতেছে যে না, এটা ঠিক আছে, ইন্সপেকশন করা হোক, এটা দেখা যাক। যখন জনতা ব্যাপার বলছে, নিশ্চয়ই এটা কিছু এখানে কিছু তথ্য আছে, নিশ্চয়ই কিছু একটা সিক্রেট। তখন দেখা গেল সেই জনতা যখন ওই জাহাজে গেল, তারা প্রেস সহ এবং ইন্সপেকশন টিম সহ তারা দেখলো যে সব ক্রেটে জাহাজ কার্গো লোড করা হয়েছে, সেসব মধ্যে সব অ্যামিনেশন লোড করা হয়েছে, গান, বন্দুক, গ্রেনেড ইত্যাদি। তো এগুলো দেখে তো জনতা তখন আর চুপ থাকতে পারেনি। তারা জাহাজকে যেভাবে হোক হাতাহাতি করে লাঠি নিয়ে ভাঙা শুরু করলো, এই মারামারি শুরু করলো, চিল্লাচিল্লি শুরু করলো। এই দেখে সরকার তখন বুঝতে পারলো না এই জাহাজে আর্মস অ্যামিনেশন আছে, তখন ওই জাহাজটাকে তারা আর ওখান থেকে সেল করতে দেয়নি। এবং এটা এমন এক পর্যায়ে গেল যখন এই জাহাজ থেকে এই সব পণ্য, কার্গো সব ওখান থেকে নামিয়ে নেওয়া হলো জাহাজ থেকে। তার পরবর্তী আমি যতটুকু জানি, আমি যখন সেল করে গেলাম, ওই জাহাজটা ওখান থেকে আর পরে সেল করতে পারেনি, যতটুকু জাহাজটাকে ডিটেন করা হয়েছিল। তো এইসব তথ্য চোখে দেখা, এবং খুব কান্নাও আসতো যে দেশের লোক এভাবে আমাদেরকে সাপোর্ট করছে আমাদের স্বাধীনতা যুদ্ধে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না, অসহায়। এবং দুঃখজনক যেহেতু আমি ভেবেছিলাম একবার জাহাজ থেকে নেমে যাব ওখানে, দেশে গিয়ে মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করব প্রত্যক্ষভাবে। কিন্তু তারা দেখলো যে আমি যদি জাহাজ থেকে নেমে যাই, কারণ আমি তখন সেকেন্ড অফিসারের দায়িত্বে ছিলাম, 3rd in command, নেমে গেলে জাহাজটা ওখান থেকে সেল করতে পারতো না। বিকজ জাহাজে একটা জনবল থাকতে হয়, ন্যূনতম জনবল থাকতে হয়, যেটা আইন দ্বারা প্রচলিত, আইন দ্বারা নিয়ন্ত্রিত। তো তাহলে জাহাজটা সেল করতে পারবে না। সেই জন্য প্লাস আমি বাঙালি, একজনই মাত্র বাঙালি, আমার উপর তারা নজর রাখা শুরু করলো, এবং আমার আর সম্ভব হলো না সেখানে। তো আমি জাহাজ নিয়ে শেষ পর্যন্ত জাহাজের সাথে আমি জাহাজ ওখান থেকে যখন সেল করলো, আমি জাহাজের সাথে ওখান থেকে সেল করে গেলাম জাহাজের সাথে। তো পরবর্তীতে এটা হলো মুক্তিযোদ্ধা চলাকালীন সময়। তো আমার জাহাজ টরন্টো থেকে যখন বন্দর ত্যাগ করলো, এই সারা পথে পাকিস্তান আসা পর্যন্ত, জাহাজ করাচিতে আসার কথা ওখান থেকে সরাসরি। তো এই সারা রাস্তায় আমি কিভাবে আমার কেটেছে বলার মতো না, যে খবর পাচ্ছি না। আমার আব্বা, বাবা, মা, দাদা দাদি, পরিবার সহ সব ঢাকায় অবস্থান করছে, ফ্যামিলি, আত্মীয় স্বজন, ভাই বোন। আর আমি এখানে জাহাজে বসে চিন্তা করছি কী করতে পারি, কী করব। তো কিছু করার ছিল না, একমাত্র জাস্ট আল্লাহর কাছে দোয়া করা ছাড়া, এবং কিছু চোখের পানি ফেলা ছাড়া। তো জাহাজ আলটিমেটলি যখন করাচি বন্দরের দিকে আসছে, তখন এটা মাস হবে নভেম্বর। ওকে, আমি কানাডা যখন ছিলাম তখন এটা অক্টোবর নভেম্বরের কথা। নভেম্বরে আমরা জাহাজ ছেড়ে চলে আসি। তো নভেম্বর শেষের দিকে আমরা করাচিতে আসব, এরকম আমাদের শিডিউল ছিল। তো যখন করাচি থেকে আমরা 10 দিনের রাস্তার বাকি আছে, এই সময় একটা মেসেজ আসলো যে তোমরা করাচি বন্দরে এসো না, এটা সেফ না, তোমরা দামাম বন্দরে চলে যাও। তো ক্যাপ্টেনের কাছে মেসেজটা গিয়েছিল। ক্যাপ্টেন তখন জাহাজ নিয়ে আমাদেরকে বললো, জাহাজ ইনস্ট্রাকশন এসছে, আমরা জাহাজ যেন নিয়ে করাচি বন্দরে না যাই, ওখানে এটা সেফ না, বিকজ ওখানে ইন্ডিয়ান নেভি
খুব অ্যাক্টিভ ছিল এবং তারা অলরেডি দুটো পাকিস্তানি ডিস্ট্রয়ার ওখানে ডুবিয়ে দিয়েছিল করাচি হারবারের বাইরে। তো তাদের কাছে মিসাইল ছিল এবং পাকিস্তান তখন মিসাইল বোর্ড ছিল না, পাকিস্তান ওয়াজ হেল্পলেস। তো যা হোক তারা আমাদেরকে সেই জন্যই হয়তো ভয় বললো যে তোমরা এসো না এখানে, তোমরা দাম্মামে যাও, দাম্মামে আমরা ইনস্ট্রাকশন দিলে পরবর্তীতে তোমরা ওখান থেকে রওনা হবে। তো যা হোক প্রায় 7 দিন ওখানে থাকার পরে ইনস্ট্রাকশন আসলো যে ঠিক আছে তোমরা আসো করাচিতে, তোমরা করাচির দিকে রওনা হও। তো এটা হচ্ছে এই ডিসেম্বরের ফার্স্ট উইক, হ্যাঁ ডিসেম্বরে। তো আমরা ওখান থেকে রওনা হলাম, প্রায় 7 দিন লাগলো করাচি আসতে। তো আসার পরে ওখান থেকে আমরা করাচি বন্দরে যখন আমরা প্রবেশ করি করাচি সমুদ্র সীমানার ভিতরে, তখন আমাদের জাহাজ থেকে সব কিছু লাইট টাইট আমরা অন্ধকার করে দিই যাতে করে কেউ বুঝতে না পারে এটা কোনো একটা অবজেক্ট যেটা ধরা পড়তে পারে রেডারে কিংবা কোনোভাবে। তো আমরা অন্ধকার করে, যেটা আমাদের নিয়মের বাইরে, আমাদের নেভিগেশন লাইট পর্যন্ত আমরা সব অফ করে দিয়েছিলাম। দিয়ে আমরা করাচিতে কোনো রকমে আসি, ওখানে কোনো আমরা বাধা পাইনি কিংবা কোনো ভারতীয় নেভি জাহাজ ওখানে আমরা দেখিনি। তো করাচি বন্দরে আসার পরে সঙ্গে সঙ্গে আমাদেরকে করাচিতে ভিতরে নিয়ে আসা হলো পাইলট পাঠিয়ে, এবং আমরা ইস্ট ওয়ার্ফে ছিলাম করাচিতে 2টা হারবার আছে, ইস্ট ওয়ার্ফ, ওয়েস্ট ওয়ার্ফ। ইস্ট ওয়ার্ফে there was not a single naval ship, পাকিস্তান naval ship outside the harbor, তারা ভয় পেয়ে গেছিলো ওখানে। তো আমরা যখন বাড়তে আসি তখন এটা হলো খুব সম্ভব 10 তারিখে হবে বাড়তে ঢুকি করাচি হারবারে ইস্ট ওয়ার্ফে। যেদিনকে বাড়তে প্রবেশ করি, বাড়তে জাহাজ বান্ধা হয়, আমি যেহেতু বাঙালি ছিলাম আমাকে জাহাজে রাখা হলো। ওরা সব সরে দেশে তাদের বাপ মায়ের কাছে বেড়াতে গেল, ভাই বোনদের কাছে। তো আমি বাঙালি থাকাতে আমার তাদের জন্য একটা সুবিধা ছিল, ঠিক আছে তুমি ডিউটি করো। তো আমি ওইদিনকে ডিউটি দিছিলাম। তো সেদিনকে রাত্রে যে কি ঘটনা হয়েছিল একটা শুনলে এখনও শরীর কাঁপে, যে ইন্ডিয়ান এয়ারফোর্স বিরাট আকারে তারা রেড করলো করাচি হারবার, সারাদিকে বোম ফেলতেছে তারা, এবং নিচে থেকে করাচিতে যেহেতু পাকিস্তানের আর্মি নেভাল শিপ বাইরে যেতে পারতো না, তারা সব বন্দরে বাড়তে ভিড়ে থাকতো। ওয়েস্ট ওয়ার্ফ যেটাকে বলে, সব নেভাল শিপ ওয়েস্ট ওয়ার্ফে বাঁধা ছিল, আমরা ইস্ট ওয়ার্ফে। আর ওই তার আমাদের যে লেফটে ছিল একটা ম্যানোরা আইল্যান্ড, সেখানে আমাদের অ্যান্টি এয়ারক্রাফট গান ছিল অনেক। তো যখন ওই এয়ারফোর্সের প্লেনগুলো আসলো তখন তারা একাধারে সেই অ্যান্টি এয়ারক্রাফট গান ছোড়া শুরু করলো, এবং আকাশ একেবারে পুরো ছেয়ে গেছিলো ফ্লুকে, মানে গুলিতে। এবং আমাদের জাহাজ তখন যে কাঁপা শুরু করেছিল, যে মনে হচ্ছিলো জাহাজের মধ্যে বোধহয় বোম পড়েছে। তো আমি, আমার সাথে এক থার্ড ইঞ্জিনিয়ার ছিল, আমরা দুজনে মিলে জাহাজ থেকে নেমে কিনারে এসে জেটিতে শুয়েছিলাম, বিকজ টু সেফগার্ড ফ্রম দ্য শেলস। তো তো সেই দিন কীভাবে যে কাটলো বলার মতো না। হয়তো ভেবেছিলাম যে আমাদের বোধহয় ওখানেই শেষ হয়ে গেল জীবন, যে যদি একটা বোম করে তাহলে তার বাঁচার কথা না। তো যা হোক আল্লাহর ওই কি সাহায্য ছিল নিশ্চয়ই, নাহলে এভাবে এত বাঁচার সম্ভাবনা খুবই কম ছিল। তো যখন সকাল হলো তখন শোনা গেল যে পাশে এক গ্রামের মধ্যে তারা বোম ফেলতে সক্ষম হয়েছে, বিকজ যখন তারা বন্দুকের গুলি ছুটছিল সেই সীমানার মধ্যে যদি কোনো প্লেন আসতো হয়তো প্লেনটা পড়ে যেত। ওরা তো এম করতে পারে না, ওরা দেখলে আকাশটাকে ছেয়ে রাখে গুলিতে, যাতে এই এলাকা আসতে না পারে। তো এই ভারতীয় সোলজারদের তাদেরও ইচ্ছা ছিল যে করাচি হারবারটাকে বোম করা, বাট শেষ পর্যন্ত তারা পরের দিন আবার বোম করতে আসলো। এসে তারা ওই রিফাইনারি একটা ছিল, অয়েল রিফাইনারি, সেখানে তারা বোম ফেললো, এবং সেটা আমাদের জাহাজ থেকে প্রায় 200 মিটার দূরে সেই রিফাইনারিটা। তো রিফাইনারি যখন বোম ফেললো তখন সেই আগুন, যে ঝলঝল আগুন করছে, সেই আগুন জাহাজের মধ্যে এসে পড়তেছে, তাপটা তো অসহ্য ছিল অবস্থা। তো এই করতে করতে তো আপনার 15 তারিখে আমি তো খুব থাকতাম, অন্যমনস্ক থাকতাম, খুব আমার মন সবসময় খারাপ থাকতো। তো এরা ওয়াজ করতো সময় সময় যে কি, তো ওরা উর্দুতে বলতো ইমাম তারা ক্যা হুয়া है, আমরা নেই সব कुछ नहीं हुआ है, ঠিক है। তো যা হোক, তো চিফ ইঞ্জিনিয়ার ছিল এই নেভির একজন কমান্ডার, সে সার্ভিস সার্টিফিকেট নিয়ে আমাদের জাহাজের চিফ ইঞ্জিনিয়ার ছিল। সে আমাকে ঠিক 14 তারিখে এসে বলছে যে, আমি বাংলায় বলি, সে আমাকে বলতেছে যে ইমাম তোমার বাসার অ্যাড্রেস দাও। আমি বললাম কোন বাসার অ্যাড্রেস দেবো আমি? বলে তোমার ঢাকায় যেসব তোমার আব্বা মা আছে, কোথায় কে আছে,
আমি বললাম তো তুমি কী করবে আমার অ্যাড্রেস নিয়ে? বলে কি আমরা যাচ্ছি ওখানে গিয়ে আমরা তোমার আব্বা আমাকে সেভ করবো। আমি বলি, কেমন করে যাচ্ছ? তো বলছে যে বাইরে তখন আমেরিকান 7th ফ্লিট অপেক্ষা করছিল করাচি হারবারে। 7th ফ্লিট তাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরা যাব, তোমরা তোমাদের নেভাল শিপগুলো তোমরা পিছিয়ে পিছিয়ে তোমরা আসবে কনভয় করে, আমরা তোমাদেরকে সেফগার্ড দেবো, তোমরা আমাদের পিছনে আসলে তোমরা চিটাগাং বন্দরে তোমরা অ্যাপ্রোচ করে তোমরা তোমাদের আর্মির করবে, আর্মি ওখানে নামিয়ে তোমাদের যত সব সেনাবাহিনী আছে তোমরা ওটাকে আবার শেষ পর্যন্ত ইন্ডিয়ান বাহিনীকে যুদ্ধ করে মুক্তিযোদ্ধাকে হারিয়ে মুক্তিযোদ্ধাদের তোমরা আবার সব কিছু নিয়ন্ত্রণে নেবে। তা আমি মনে মনে হাসলাম যে 7th ফ্লিট লিড করবে, তারা যে নেভাল শিপ তারা কনভয় করে যাবে, তারা আর্মি ফোর্স রিএনফোর্স করবে, এটা কিভাবে সম্ভব? তারা হয়তো ফোর্সের লোক, কিন্তু আমার তো জানা ছিল যে তখন ভারতের একটা এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল SS বিক্রম তখন বে অফ বেঙ্গলে সবসময় স্ট্যান্ড বাই থাকতো। অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যান এয়ারক্রাফট ক্যারিয়ার, যদিও পুরনো ছিল বাট অ্যাক্টিভ ছিল। তো সেখানে যেতে হলে তাদেরকে ওই এয়ারক্রাফট ক্যারিয়ার সাথে যুদ্ধ করতে হবে এবং এত সহজ হবে না কোনো। তো এটা হলো 15 তারিখে। 16 তারিখে কি হলো, 7th ফ্লিট তো তখন আর যায়নি, ওখানেই ছিল। 7th ফ্লিট ওখান থেকে সরেনি। 15 তারিখে সে আমাকে বলছে যে, তো 15 তারিখে আমার জাহাজে আবার কি হলো, আসা শুরু করলো, সেনাবাহিনী লোড করা শুরু করলো। যদিও এটা কার্গো জাহাজ ছিল, এখানে অনেক সেনাবাহিনী আসছিল, লোক তারা ঘোরাঘুরি করছে। তো যেহেতু আমি সবসময় ডিউটি থাকতাম, আমার কোনো উপায় ছিল না। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় যাচ্ছ, তুমি জাহাজে কেন আসছো, কী জন্য, হ্যাঁ তুমি কোথায় যাবে? বলে এই জায়গাটা আমি একটু উর্দুতে বলি যে ইস্ট পাকিস্তান জায়গা। তা তখন বাংলাদেশ বলতো না, इस्ट पाकिस्तान जाएगा। तो हम लोग क्या करेगा इस्ट पाकिस्तान जाके? तो बोले साहब हम लोग वहाँ जाएगा, वो सब लोग हिंदू लोग है, हम लोग और औरत लोग है, हिंदू लोग है, हम लोग जाएगा, उन लोग को मारेगा, मज़ा करेगा। ঠিক এই ভাষাটা কিন্তু তারা ইউজ করেছে। তাহলে আমার খুব দুঃখ লাগলো যে এই লোকটা এগুলোই কতটুকু নিশাচ লোক হতে পারে যে এই ধরনের উক্তি করে আমাদের দেশ নিয়ে। তো যা হোক, তারা জাহাজে আসছে, ওখানে তারা অনেক দলে দলে জাহাজের মধ্যে নিচে হোল্ডের মধ্যে তারা থাকবে, তারা যাবে বাংলাদেশে পাকিস্তানে যাবে, গিয়ে ওখানে এই ধরনের কাজ করবে তারা। তো জিনিসটা বুঝতে পারলাম। আমি বললাম, তুমি কোথাকার আর্মি, কী ধরনের? তো বললো যে মিলিশিয়া বাহিনী। তারা বোধহয় খুব ওয়েল ট্রেন না, কিন্তু পাঞ্জাবি বাই ভার্চু অফ দেয়ার লোকাল যাদের দেশ পাঞ্জাব থেকে তারা এসছে ম্যাক্সিমাম। তো আমি চুপ করে থাকলাম। আমি বললাম, ভাই যেসব কথা তোমাদের বলছে, আমি তো মুখের বললাম যে তোমার এগুলো সত্যি কথা না, ওখানে সব হিন্দু থাকে না, ওখানে মুসলমান থাকে, মুসলমানদের দেশ এটা, হিন্দু খুব কম। হ্যাঁ, আর তোমাদেরকে যেসব বলা হয়েছে এগুলো সত্যি কথা না, এগুলো ঠিক কথা না। तो बोला आप क्या जानता है, हम लोग सब जानता, हमको सब लोग बोल दिया जो वहाँ जाके मारो टारो जो भी करो, चाहे कुछ भी करो, कोई बात नहीं है। ওদেরকে এইভাবে কিন্তু তাদেরকে বলা হয়েছিল। তো যাই হোক, তো 15 তারিখ হলো 16 তারিখ তো হঠাৎ করে মেসেজ আসলো যে 16 তারিখে সারেন্ডার হয়ে গেছে। তো সেটা আমরা শুনতে পাচ্ছি। আমরা যে বললাম যে বিবিসি আমরা শুনতাম কানে কানে, কিন্তু জোরে জোরে শুনতে পারতাম না, বিকজ বিবিসি ওয়াজ ব্যান্ড বাই পাকিস্তান গভর্নমেন্ট। তো আকাশবাণী ওয়াজ ব্যান্ড অ্যাট দ্যাট টাইম বাই পাকিস্তানি গভর্নমেন্ট। তো 16 তারিখে যখন ডিসেম্বর সারেন্ডার হয়ে গেল, আমরা খবরটা পেলাম, তখন মনে মনে আমার খুব খুশি হলো এবং ভাবলাম যে এরা কী ধরনের মানুষ যে তারা এখনও মনে করে যারা বাংলাদেশে ইস্ট পাকিস্তানে যাবে, গিয়ে তাদের উদ্ধার করবে, সকলকে তাদের দেশ উদ্ধার করবে। তো সেটা আর হয়নি শেষ পর্যন্ত। তো এয়ার রেড তখনও চলতেছিল পাকিস্তানে, এয়ার রেড বন্ধ হয়নি। 17 তারিখে আমাকে বললো, জাহাজ থেকে আমাকে নামিয়ে দিল জোর করে। তো আমি বললাম, দেখো আমাকে কেন নামাচ্ছে? তখন জাহাজ আমাদের করাচি চিটাঙে আসার কথা, ওখান থেকে নেক্সট পোর্ট ছিল আমাদের কল। তা আমি বললাম, ভাই আমি তো ইস্ট পাকিস্তান, আমাকে যেতে দাও, আমি তো জাহাজ যখন যাচ্ছে ওখানে, তো আমাকে তুমি নামাচ্ছ কেন? আমি তো নামে গেলে তো আমি আমেরিকা নেমে যেতে পারতাম, কানাডা নেমে যেতে পারতাম,
সেটা নাবিনী তোমাদের ভাগ্য যে আমি নাবিনী তোমাদের জাহাজ না নিলে আসতে পারতো না। এখন আমি আসছি, তো তুমি আমাকে এখন এই বিশ্বাস করছো না কেন? আমি আমার দেশে আমাকে যে দিচ্ছ না কেন? ওয়াই? বলে না, মালিকের অর্ডার আছে যে কোনো বাঙালিকে যে দেওয়া হবে না, এখানে রাখা হবে না, বিকজ বাঙালিরা গেলে তারা বিট্রে করবে। তারা ওই যে কোনো একটা জাহাজ ছিল আমাদের করাচি হারবারে, আমাদের প্যান ইসলামিকের জাহাজ ছিল, এখানে কোন চিফ অফিসারকে ধরে নিয়ে গেছে তার আগের দিন। বিকজ কী হয়েছে যে সে নাকি টর্চ দেখিয়েছে, যখন এয়ারফোর্স আসছিল প্লেন ইন্ডিয়ান প্লেন, সে নাকি টর্চ দেখিয়ে তাকে ইঙ্গিত দিচ্ছিল এখানে এখানে গুলি করো, এখানে বোম করো। তো যা হোক, ওটা কতটুকু সত্যি আমি জানি না, তবে ধরে নিয়ে গেছিলো তাকে। তো আমাকে আমাকে তখন আমার যে বস ছিল, হি ওয়াজ ফ্রম মহাজির, ইউপির লোক ছিল, তার সাথে ভালো সম্পর্ক ছিল। সে বললো, দেখো ইমাম, तुम उतर जाओ, नहीं तो कुछ भी हो सकता है, हम देखेंगे तुमको, फिर भेजेंगे कभी ना कभी। তো আমি বললাম, তো আমার জাহাজ যাচ্ছি, তুমি আমাকে যেতে দিব না, এটা কেমন কথা হলো? তো যা হোক, কিছু করার ছিল না, আমাকে জোর করে জাহাজ থেকে নামিয়ে দিল। আমি নেমে গেলাম জাহাজ থেকে। তখন স্বাধীনতার ওদের সোলজার সব সারেন্ডার করে ফেলছে। তো মনে মনে অত্যন্ত ভালো লাগতো, যে এই সময় দুঃখও লাগতো যে আমরা থাকতে পারলাম না, কিছু করতে পারলাম না। তো এই যে জাহাজ থেকে আমাকে নামিয়ে দিল, ওখান থেকে নামিয়ে দেওয়ার পরে করাচিতে আমার এক বোনও ছিল, তার ওখানে থাকতাম। তো তার ওখানে থাকতাম না কেন, তাদের ওখানে বাঙালি জানতো এখানে বাঙালি আছে। আমি আমার কিছু দুই একজন বন্ধু ছিল মিলে একটা বন্ধুর বাসায় ওখানে থাকতাম, এতে সোসাইটিতে। তো সেখানে থাকি, ওই যে বললাম যে বিবিসি ব্যান্ড, খবর শোনা যায় না, বাইরে বের হলে বলতো ইয়ে বাঙালি হ্যায়, ইয়ে হয়, আজে বাজে কথা বলতো, মাছলি খানেওয়ালা হয়। তো এইসব উক্তিগুলো খুব চোখে বাঁধতো, আমাদের গায়ে লাগতো। তো আমরা খুব একটা বের হতাম না, শুয়ে শুয়ে আমরা চুপি চুপি বালিশের তলায় রেডিও, ছোটো একটা রেডিও রেখে আকাশবাণী বিবিসি শুনতাম। এবং তখন অনেক ভালো ভালো কথা আমাদের কানে আসতো, যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, কেন বাংলাদেশে এখন নিজের পায়ে দাঁড়াচ্ছে, এটা হয়েছে ওটা হয়েছে, জাহাজ কিনছে। আর আমি যেহেতু জাহাজের চাকরি করি, আমার তখন একটা আকর্ষণ বাড়লো, জাহাজ কিনতেছে যখন, তখনই চাকরি আমার অভাব থাকবে না। তো এইভাবে কি করব না করব, তো মনে মনে প্ল্যান করলাম যে ওখান থেকে পালাবো। করাচিতে প্রায় আমরা ডিসেম্বরে আমাকে নামিয়ে দিল, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত 2 মাস ছিলাম। তো ওই 2 মাসটা খুব অসহায় অবস্থায় কেটেছে। আনকমফোর্টেবল ছিল, অত্যন্ত আনকমফোর্টেবল ছিল, যদিও শারীরিকভাবে আঘাত করেনি কেউ। কথাবার্তায় অনেক সময় ইঙ্গিতে অনেক রকম কুৎসা রড়াতো, সেগুলো খুব খারাপ লাগতো। তো একবার তখন আমার ওখানে আমার এক বন্ধু ছিল মার্চেন্ট নেভির, আরেকজন ছিল অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, সে পিআইতে ইঞ্জিনিয়ার ছিল, বাঙালি। তো আমরা তিনজন মিলে চিন্তা করলাম যে এদেশে থাকা যাবে না, আমরা উই হ্যাভ টু স্কেপ। আর তখন সকলে বলছে যে, যারা যারা আমাদের পরিচিত ছিল, বলে এখন তুমি কেমনে যাবা, এখানে বাংলাদেশ এখন স্বাধীন হয়ে গেছে, বর্ডার খুব রেস্ট্রিক্ট হয়ে গেছে, টাকা ডিমনিটাইজ করা হয়েছে, 500 টাকার নোট এগুলো বাংলাদেশ থেকে ইস্ট পাকিস্তান সব পাকিস্তানে ঢুকতেছে, বর্ডার হ্যাজ বিন ভেরি মাচ রেস্ট্রিক্টেড অ্যান্ড মোবিলাইজ করা হয়েছে, আর্মি দিয়ে অনেক বেশি জোরদার মোবিলাইজ করা হয়েছে। তো এখন এখান দিয়ে তুমি কোথাও দিয়ে যাবে, তুমি পাকিস্তান, আফগান গভর্নমেন্ট তখন বাংলাদেশকে তখনও রিকগনিশন দেয়নি। তারা বলতেছে তুমি যদি আফগানিস্তানেও ধরা পড়ো, তারা তোমাকে পাকিস্তানে পাঠিয়ে দেবে সরাসরি স্ট্রেট ওয়ে। তো ভেরি আনসেফ। তারপরেও আমাদের মন বলছিল যে না, আমরা যেভাবে হোক এখান থেকে পালাবো যেভাবে পারি, এমনিতে যাওয়া হবে না। তো কেউ বলে যে না, ইউনাইটেড নেশন দিয়ে যখন রিপ্যাট্রিয়েশন হবে তখন তুমি যেও। তো আমাদের সেটা মন সায় দেয়নি। আমরা তিনজনে মিলে, আমাদের এক পাঠান বন্ধু ছিল, ভালো খুব বন্ধু ছিল সে, তার সাথে কথা বললাম। সে বললো, দেখো আমি হয়তো তোমাদেরকে হেল্প করতে পারি, আমার কিছু চেনাশোনা লোক আছে, তারা আফগানিস্তান পাকিস্তানের মধ্যে যাওয়া আসা করে, তারা আবার কিছু স্মাগলিংও করে, সুতরাং তাদের মধ্যে মধ্যে তাদের দিয়ে আমি তোমাকে পাঠাতে পারি কিনা আমি চিন্তা করতে পারি, তোমরা যদি মনে করো যাবে। বাট এটা খুব খুব কষ্টকর হবে, খুব ভয়ানক হবে, খুব যে কোনো বিপদ ঘটতে পারে। তো আমরা তখন ডেসপারেট ছিলাম না, যাবোই আমরা এখান থেকে। তো তাকে বলে তা আমরা ঠিক করলাম, সে কিছু পয়সার বিনিময় তাদেরকে 3,000 টাকা করে পাকিস্তানি রুপি দিতে হবে। তো টাকা তখন খুব একটা অভাব ছিল না, বিকজ জাহাজ থেকে নেমেছি, পয়সা বেশি খরচ হয়নি, অনেক পয়সা আমার কাছে ছিল। তো আমরা অসুবিধা নাই, আমরা 3,000 টাকা করে দেবো।
3,000 কি 4,000 টাকা এরকম হবে একটা অ্যামাউন্ট পার পার্সন। দিয়ে বললো ঠিক আছে, আমরা প্ল্যান করলাম যে আমাদেরকে যেতে হবে কোথায়, পেশোয়ারে। পেশোয়ার থেকে আফগানিস্তান বর্ডার থ্রু খাইবার পাস যাওয়া যায়। তো আমরা পেশোয়ারে গেলাম, আমরা 3 বন্ধু মিলে অনেক পরিকল্পনা করে যে আমাদেরকে পাঠান ড্রেস কাবলি ড্রেস পরতে হবে, কিছু কিছু হালকা পস্তু শিখতে হলো, ওটাও শিখলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু কারণ ছিল কেন তারা বলেছিল আমাদেরকে, পরে বলছি। তো আমরা পেশোয়ারে 3 জন মিলে গেলাম। পেশোয়ারে আমাদের গিয়ে আমরা প্ল্যান করব ওখান থেকে আমরা কিভাবে আফগানিস্তানে পালিয়ে যাব। তো এই যে পালিয়ে যাব, এটা তো একটা সহজ ব্যাপার না, আমরা তো কিছু চিনি না ওখানে। তো মাঝখানে যার বাসায় আমরা, ওই পাঠান যে আমাদের যে বন্ধু ছিল তার বাসায় আমরা অবস্থান করলাম, এবং খুব গোপনীয়ভাবে আমরা সেখানে থাকতাম। তো এর মধ্যে আমরা প্রায় 15 দিন ওখানে পেশোয়ারে ছিলাম। এই 15 দিনের মধ্যে আমরা 3বার খাইবার পাস গেছি উইথ দ্য হেল্প অফ দ্য ট্রাইবাল। ওখানে যেহেতু পাকিস্তান আর্মি কন্ট্রোল করে না, সব ট্রাইবাল এরিয়া, ট্রাইবাল সর্দাররা ওখানকার সব কিছু নিয়ন্ত্রণ করে, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে সব কিছু লিগালি দে আর ইন কন্ট্রোল। সো ট্রাইবালরা যেহেতু পাঠানরা আবার এদিক দিয়ে, আমার একটা অভিজ্ঞতা যে দে আর খুব সৎ লোক, কথায় কথায় কথা রাখে, তারা কথা ব্যতিক্রম করে না, এবং খুব হেল্পফুল, খুব খুব সাহায্য করে মানুষকে, এবং ধর্মভীরু লোক এরা, খুবই খুবই অত্যন্ত ধর্মভীরু লোক। তো এই 3বার আমরা গেছি খালি খাইবার পাসে থ্রু ট্রাইবাল সর্দারকে সাথে করে নিয়ে, এবং যাওয়ার পথে সকলে স্যালুট দিতে দিতে আমরা চলে গেছি, কেউ আমাদের ধরে উনি জিজ্ঞাসা করেনি, বিকজ ট্রাইবালের সর্দারের লোক ছিল ওখানে। তো এইভাবে আমরা 3বার গেছি। লান্ডিকোটাল হচ্ছে বর্ডার এলাকা বিটুইন পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান। সেখানে আমরা অবস্থান করতাম, দেখতাম কি হচ্ছে না হচ্ছে, দেখতাম অনেক আর্মি আনা নেওয়া হচ্ছে, ট্রাক আসা যাওয়া করছে খাইবার পাস দিয়ে, কিন্তু আর্মির অনেক বেশি ওখানে আনাগোনা ছিল ওখানে ওই জায়গাটাতে। তো এইভাবে চিন্তা করতে করতে 3বার এভাবে আমরা দেখলাম যে সাহস জোগালাম কিছু নিজেদের মধ্যে। তারপরে একদিন ঠিক করলাম, ঠিক আছে আজকে আমরা একদিন যাব, প্রায় আফটার 3rd ভিজিট। তো সব কিছু আমরা পরিকল্পনা করলাম ওদেরকে নিয়ে, কাবলি ড্রেস পরলাম। আমি আবার আমার জাহাজ আবার আসার সময় জেদ্দা গিয়েছিল, জেদ্দাতে আমি ওমরা করেছিলাম, আমার কাছে ওই নতুন জাহানামা ছিল, ডিশ ড্যাশ ছিল। তো আমাকে বললো দেখো তুমি তুমি হাজি বলে পরিচয় দিবা, বিকজ তুমি যখন যাবে এই রাস্তা দিয়ে, এই রাস্তাটা তারা যেহেতু ধর্মভীরু লোক, তারা 5 ওয়াক্ত নামাজ পড়লে তারা তোমাকে সম্মান করবে, তারা তোমাকে কোনো কিছু কষ্ট দেবে না। হ্যাঁ, তো আমরা ঠিক আছে, আমার সেই জায়নামাজ আমার সেই ডিশ ড্যাশ আমার কাছে ছিল, এবং 5 ওয়াক্ত আমরা নামাজ পড়তাম। তো যেদিনকে আমরা খাইবার পাসের ফাইনাল ডেতে রওনা হলাম যে আজকে আমরা যাব আফগানিস্তানে, তো আমরা গেলাম, আমরা পেশোয়ার থেকে লান্ডিকোটাল পৌঁছালাম বাই কার। বাই ওখানে গিয়ে লান্ডিকোটালে একটা দোকানের মধ্যে আমাদেরকে থাকতে হবে সারা রাত 2টা পর্যন্ত, অন্ধকারের মধ্যে। দোকানটা তারা বন্ধ করে দেবে, বাইরে থেকে বন্ধ করে দেবে, কেউ বুঝতে না পারে। তো সেইভাবে আমরা ঠিকই গেলাম, ওই যে আমাদেরকে গিয়ে নামিয়ে দিল গাড়ি, ওখানে একটা দোকানে ঢুকলাম, ঢুকে আমরা দরজাটা বন্ধ করে দিলাম। বললো ঠিক 2টার সময় একটা লোক আসবে তোমাদেরকে, তিনটা নক করবে তোমাদের দরজার মধ্যে, বুঝবে যে আমার লোক ওখানে গেছে। তো তখন তোমরা দরজাটা খুলে দিও, ওর সাথে ও যা বলে সেটা করো। তো যা হোক, 2টা তখন আর বাজে নেই, খুব ঠান্ডা ছিল তখন, ঠান্ডার দিন ছিল, আফগানিস্তানে তখন বরফ পড়তেছে। আমরা সব কাবলি ড্রেস পরে, গায়ে পুরানা কম্বল চড়ানো, জাস্ট লাইক কাবলিওয়ালা যেভাবে চলে ওইভাবে আমরা চলাফেরা করতাম। 2টোর সময় নক করার কথা ছিল, কিন্তু দেখা গেল যে 1 ঘন্টা আগে 1টার সময় এসে কেউ নক করছে দরজার মধ্যে, এবং সেই নকটা ওই যেভাবে বলা ছিল 3টা নক করবে সেভাবে না করে দে জাস্ট নকিং অন দ্য ডোর, আর বলতেছে কোন হ্যাঁ ইদার আন্দার, বাহারাও বাহারাও। তো আমরা তো কোনো জবাব টবাব দিইনি, কিন্তু নক করতেই থাকলো। তখন আমরা বাধ্য হয়ে দরজা খুললাম। আমাদের মধ্যে 3 জনের মধ্যে কে দরজা খুলবে, সকলেই ভয়ে ভয়ে কাঁপতেছে। তো আমি একটু সাহস করে দরজাটা খুললাম। দরজা খুলে দেখলাম যে ওখানে ওদের যে সিভিল আর্মি আছে, ওদের কাবলি মানে সিভিল ড্রেস ওরা চলে, ওরা কাবলি ড্রেসই পরে, পিছনে স্ট্যান্ড গান লাগানো, সব 4 জন বাইরের থেকে, সাথে একজন অফিসার ছিল, ওদের জুনিয়র অফিসার। बोले तो निकलो तुम अंदर से, कौन है तुम लोग? हम लोग कराची का रहने वाला है। बोले नहीं नहीं बाहर आओ फिर। তো বেরো যখন আসলাম, ধাক্কা দিয়ে বের করে নিয়ে আসলো আমাদেরকে,
বের করে ধাক্কা দিয়ে বলে চলো। তো আমি বললাম ভাই কিধর ले जा रहा है, বলে চলো हमरा साथ। তো আমি বললাম ভাই কোথায় যাবো, আমরা আমরা এতে থাকি, कराची থাকি। बोलो नहीं तुम बंगाली, हम बोला ना हमरा बंगाली नहीं है, हम कराची के रहने वाला है। बोले इधर क्यों आया है, हम बोला इधर हमारा दोस्त लाया देखने के लिए। আমরা বলছি দেখেন আমাদের দেখার জন্য নিয়ে আসছে কল্যাণী হোটেল কেমন জায়গা, আমরা দেখতে আসছি, ওর আমরা ওর মেহমান। বলে আচ্ছা ও বাদ में पता चलेगा चलो। তারপরে কথা না শুনলো, ধাক্কা দিয়ে আমাদেরকে নিয়ে গিয়ে একটা সুড়ঙ্গে ঢুকালো, একটা নিচে একটা গুহার মধ্যে। সেখানে যেহেতু আমি বলছি ওদের ঠান্ডার সময় ছিল, আমরা আমরা কাবলি ড্রেসে, গায়ে কম্বল। তো সেখানে গিয়ে দেখি সে মশালের বিরাট আলো জ্বলতেছে, মশাল আলো, আর পাশে 5-6টা পাঠান, সকলের মাথায় একটার মাথায় চুল নাই, বড় লম্বা চওড়া, সব তাস খেলতেছে, জুয়া খেলতেছে। তো পাশে পলিটিক্যাল অফিসারের অফিস, ওখানে পলিটিক্যাল অফিসার হচ্ছে ওখানকার সে হর্তাকর্তা একজন, যে সব কিছু দেখাশোনা করে, অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক। তো আমাদেরকে আর পাশে 3টা হাজতের মতো রাখা আছে, জেলখানার মতো। তো আমাদেরকে বলতেছে तुम इधर ठहरो। हम लोग क्यों, हमको क्यों इधर ले जा रहा है, हम लोग क्या किया, हम लोग कोई कुछ नहीं किया, तुम हमको इधर क्यों भेजता है। बोले जाओ, মানে উর্দুতে বলতেছে যাও, কথা বলো না, ভিতরে যাও, নাহলে অসুবিধা হবে। পলিটিক্যাল অফিসার আসবে সকালে, সে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, যাও এখন। জোর করে আমাদেরকে ওই ঢুকিয়ে দিল দরজার এর মধ্যে, গ্রিল করা, গ্রিলটা আটকে দিল, জাস্ট লাইক হাজত, জেলখানার মতো। তো আমরা 3জন একটা রুমের মধ্যে এখানে সারা রাত কাটিয়ে দিলাম। কোনো খাওয়া নাই, কিচ্ছু নাই, কোনো পানি নাই, কি হবে বুঝতে পারতেছি না। আর গালিগালাজ তো ওখানে করতেছি সারাক্ষণ। তো এইভাবে রাতটা কাটার পরে সকালে ওদের আসলো, পলিটিক্যাল অফিসার একজন আসলো, এসে আমাদেরকে নিয়ে গেল এক এক করে, একজন একজন করে রুমে ডেকে পুরো বডি সার্চ করলো কি আছে। আমার সাথে কিছু টাকা ছিল আমার মোজার ভিতরে, জুতার মধ্যে, আর আমার একটা ডকুমেন্ট ছিল আমার, যেটা আমরা সিডিসি বলি, আমাদের সি সার্ভিস রেকর্ড বুক। ভেবেছিলাম যদি চাকরি করতে হলে তো আমার লাগবে। তো ওইখানে আমার হাত দেয়নি, কিন্তু বাকি পুরো বডিতে তারা সার্চ করেছে, কিছু পায়নি। আর बार-बार बोलते तुम बंगाली है, तुम बंगाली है, तुम अफगानिस्तान भाग रहे हो। हम बोला नहीं भाई, हम बंगाली नहीं है, हम लोग महाजिर है। তো যেভাবে আমাদেরকে বলে দিয়েছিল ওইভাবে আমরা বলছি, আমরা স্বীকারই করছিলাম না যে আমরা বাঙালি, আমরা মহাজির, আমরা করাচিতে পড়াশোনা করি এখানে। তো সবগুলা কোথায় থাকো, কী থাকো, সব অ্যাড্রেসটা বললাম। তারপরে তারা বলে না, তারা যাতাভাবে আমাদেরকে অ্যাবিউজ করলো, বাঙালি হয়, দেখ লেঙ্গে তুম লোক কো, ইয়ে হয় ও হয়। তারপরে যতই বললি তারা কোনো কিছু শুনলো না। সকালে বললো তোমাদেরকে আমরা ছেড়ে দেবো, আমাদের 3জনকে। বলে ঘাবড়াও মাত, ছোড় দেগা। সকালে যখন আমাদেরকে গুহাতে বের করলো, ওখান থেকে বের করে একটা ট্রাকে ঢুকালো। ট্রাকে উঠাবার পরে দেখি সব আর্মি ভরা ওখানে, দে আর রেগুলার আর্মি। तो हम बोला भाई इधर किधर, तो बोले छोड़ देगा। बोले यार तुम लोग छोड़ देगा, चलो अभी। তো ওখান থেকে তারা করলো কি আমাদেরকে পেশোয়ারে আবার চালান দিল। ওখান থেকে পেশোয়ারে নিয়ে গিয়ে আমাদেরকে পেশোয়ারে হাজতে ঢুকিয়ে দিল, জেলখানায়। সেখানে আমরা প্রায় 2 রাত ছিলাম জেলখানার মধ্যে। এক রাত এখানে কাটলো, ওখানে 2 রাত কাটলো। সেখানে আমাদের কোনো খাওয়া দাওয়া দিত না, যেহেতু কাছে কিছু পয়সা ছিল। ওই পাশে একটা লোক সিপাহি বসে থাকতো, ওকে বলে আমরা ওই নান, রুটি আর একটা ভাজি এনে আমরা খেতাম সময় সময়। তো এইভাবে থাকলাম। থাকার পরে একদিন, তারপরে 2 দিন পরে আমাদেরকে ওই পেশোয়ারের গভর্নর আমাদেরকে ডাকলো, তার কাছে মানে নিয়ে গেল পেশোয়ারের গভর্নর। গভর্নর ওয়াজ লার্নেড ম্যান, শিক্ষিত। তো তার কাছে যখন আমাদেরকে নিয়ে গেল 3জনকে একসাথে, তো সে আমাদেরকে অনেক ইন্টারোগেশন করলো যে দেখো তোমরা সত্যি কথা আমাকে বলো, আর না হলে তোমরা বিপদে পড়বে, তখন আমি তোমাদেরকে সেভ করতে পারবো না। তো আমরা সত্যি কথা আপনাকে বলছি। তখন সে বললো যে তোমরা করাচিতে থাকো, বলতেছে তো কী করো করাচিতে। আমরা করাচিতে আমরা থাকি, ওখানে কিছু করি না, আমরা আমাদের কিছু করার ইচ্ছা আছে, বাট আমরা ওখানে এখন অবস্থান করছি। কাকে কাকে চেনো? তখন করাচিতে বেশ কিছু লোকের মাঝে চিনতাম, গণ্যমান্য ব্যক্তি। তার মধ্যে একজন ছিল আইজি
রকিবউদ্দিন আহমেদ ওনার নাম, আইজি রকিবউদ্দিন আহমেদ। উনি বাঙালি ছিল কিন্তু তখনও, বাট হি ওয়াজ স্টিল আইজি অফ দ্য পুলিশ ইন করাচি। তো উনি আমাদেরকে, ওনার সাথে আমরা দেখা করেছিলাম বিফোর উই টুক দিস ট্রিপ, যে চাচা আমরা তো যাচ্ছি, তো বলে উনি আমাদেরকে ডিসকাস করেছিল, বলে দেখা এখন যেও না, অবস্থা ভালো না, আর যদি যাও কোনো জায়গায় যদি মনে হয় অসুবিধা আসো আমার নাম নিয়েও দেখো কি হয়, কিছু যদি হয়। উনি এই কথাটা আমাদেরকে বলেছিল যে আমার নাম নিতে পারো, এই সাহস ওনার ছিল, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। তো ওই গভর্নর যখন অনেক কিছু জিজ্ঞাসা করলো, এবং পরে যখন আমরা এই রকিবউদ্দিনের নাম বললাম, তখন হি ওয়াজ ভেরি প্লিজ, বলে ও হি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন, হ্যাঁ, আই উইল ফাইন্ড আউট ফ্রম হিম ওয়ার আর ইউ ফ্রম। তো সে তখন আমাদের সামনে তাকে বোধহয় টেলিফোন করলো রকিবউদ্দিনের সামনে, আমার মনে আছে, সে টেলিফোন করে কি কথা বললাম জানি না। তো তারপরে পরবর্তীতে কী হলো, সে তখন ওই ফাইলটা নিয়ে এসে ফাইলটা আমাদের সামনে ছিঁড়ে ফেললো। তো আমাদের বললো যে এখানে তোমাদের এগেনস্টে কেস করা হয়েছে, মামলা হয়েছে, যে 3 বেঙ্গলিজ বিং স্মাগল টু আফগানিস্তান। তো আমি তোমাদের সামনে ছিঁড়ে ফেললাম, যেহেতু আই নো রকিবউদ্দিন, বাট তোমাদেরকে আমি ওয়ার্নিং দিচ্ছি যে তোমরা এখান থেকে কোথাও যাবে না, এখান থেকে সরাসরি ট্রেনে আমি উঠিয়ে দেবো তোমাদেরকে, তোমরা করাচি চলে যাবে, করাচি গিয়ে তোমরা ওখানে অবস্থান করবে, যখন ইউনাইটেড নেশনের মাধ্যমে রিপ্যাট্রিয়েশন হবে তখন তোমরা যেও, তার আগে কোনো কিছু উদ্যোগ নিও না, তাহলে মারা পড়বে। তো পরে সে ওই কেসটা, ফাইলটার কাগজগুলো আমাদের সামনে ছিঁড়ে ফেললো, দ্যাট ইজ ফ্যাক্ট। তো করে সে তখন করলো কি, 3টা টিকিট কেটে নিয়ে এসে তার লোক দিয়ে আমাদেরকে, তার স্কট দিয়ে আমাদেরকে ট্রেনে উঠিয়ে দিল, বলে যাও তোমরা করাচিতে চলে যাও, নেক্সট টাইম তোমাদেরকে একটু বাঁচাতে পারবে না। তো আমরা তখন অবশ্য ওনাকে আমরা পরবর্তীতে সত্যি কথাটা বলেছিলাম। উনি বলছে দেখো তুমি ফ্যাক্টসটা আমাকে বলো, না হলে কিন্তু আমি দেশের কথা। তখন বলেছিলাম ইয়েস স্যার, উই আর ফ্রম বাংলাদেশ, কিন্তু আমাদের সাহস হয়নি বলার, যখন যেভাবে তারা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল, যেভাবে আমাদেরকে অ্যাবিউজ করছিল, আমরা ভেবেছিলাম বললে আমাদেরকে মেরেই ফেলবে, এই জন্য সাহস করে বলতে পারেনি। তো আপনাকে বলছি স্যার, হ্যাঁ আমরা বাংলাদেশি, কিন্তু আমাদের কোনো ইন্টেনশন ছিল না যে পালিয়ে যাওয়ার, হ্যাঁ এটা আমরা বলি, আমাদের ইন্টেনশন ছিল না, আমরা বেড়াতে গেছিলাম। হ্যাঁ, পাঠান ড্রেস মে কিউঁ, কিউঁ অনেক কথা জিজ্ঞাসা করছে। যাক, অ্যাট দ্য এন্ড সে আমাদেরকে যখন উঠিয়ে দিল ট্রেনে, তো আমরা আমাদের 3জন আবার চিন্তা করলাম যে এখন তো তারা অনেক খবর টবর নিয়ে নিছে, করাচিতে কোথায় থাকি না থাকি, করাচিতে হয়তো কাউকে আবার ধরে আবার কি করবে না, আমরা খুব কমফোর্টেবল ছিলাম না। তো আমিও কিছুটা ছিলাম, ঘাবড়ে গেছিলাম তখন যে কি করব। তো যা হোক, আমাদের মধ্যে আমাদের আরেক ফ্রেন্ড ছিল আনিস, হি ওয়াজ ভেরি অ্যাডামেন্ট, বলে না আমরা যাব না, আমরা নেক্সট স্টেশন নেমে যাবো, নেক্সট স্টেশনে গিয়ে আবার সেই পাঠান ড্রেসকে আমরা পাঠান বন্ধুর কাছে যাবো, তাকে বলবো তুমি কী করছো ওগুলি। তো যা হোক, আমরা সকলে একমত হলাম, আমরা নেমে গেলাম নেক্সট স্টেশনে 3জনই, আবার গিয়ে আবার সেই কোনো রকমে ঘোড়ার গাড়ি, এই গাড়ি, গাদা গাড়ি করে করে আমরা পেশোয়ারে আসলাম। পেশোয়ারে এসে এই বন্ধুর বাসাতে আবার ঘুরলাম। সে তো দেখে আমাদেরকে আশ্চর্য, বলে तुम किधर से आया, कैसे आया, क्या हुआ, হ্যাঁ আমার আদমি কিধার আয়া। আমরা তোমার আদমি কোথায় গেছে আমরা জানি না, বাট আমাদের সাথে এই হয়েছে, আমরা এইভাবে অপমানিত হয়েছি, এইভাবে আমাদের অত্যাচার করা হয়েছে, তুমি এটা এটা ঠিক করো নাই। বলে যে হয় আমি তো চিন্তা করি না এরকম হবে, এরকম হবে, তো কী করবো, তোমরা যাও করাচিতে চলে যাও, গিয়ে ওখানে থাকো, আমার বেস্ট। আমরা না, আমরা যাবো না, আমরা আমরা স্কেপ করবো এখান থেকে, আমরা উইল গো ব্যাক টু বাংলাদেশ। তখন সে অন্যান্য উপায় হয় আমাদেরকে বলছে ঠিক একটা রাস্তা আছে, কিন্তু এ রাস্তা তোমরা যেতে পারবে না, যেতে পারবে না, এখানে কোনো গাড়ি ঘোড়া নাই, এখানে পায়ে হাঁটতে হবে, পাহাড়ের উপরে দিয়ে চলতে হবে, পাহাড়ের উপরে উঠতে হবে, নামতে হবে, উঠতে হবে, নামতে হবে, অন্ধকার রাস্তা এবং খুব ভয়ঙ্কর রাস্তা এগুলি। আমরা বললাম যেটাই হোক আমরা যাব। তো আবার কিছু টাকা দাবি করলো আমাদের কাছ থেকে, আমরা ওই টাকাটাও দিয়ে দিলাম। সাথে সে আমাদেরকে একটা স্কট দিল, ওর নামও আমার মনে আছে সাইফুরা, ওর হাতে বন্দুক ছিল। সেই সাইফুরা পাঠান আমাদেরকে বললো যে দেখো আমার জান থাকতে তোমাদের জান যাবে না, চলো জো বি হয় ইনশাল্লাহ। আর আমাদেরকে বলে দিছিল 2টা কথা, যে তোমরা যখন যাচ্ছ প্রতিমধ্যে এটা যে পাঠান এলাকা, তোমাদেরকে আগেই বলছি এরা খুব ধর্মভীরু, ধর্মকে খুব করে, এবং যদি জানতে পারে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ, তাহলে তারা খুবই তোমাদেরকে সম্মান করবে। আর তুমি তুমি হাজি আমরা করে আসছো, তুমি হাজি বলে পরিচয় দিবা, এরা আশা করি তোমাকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ, তো যা হোক, এই সাইফরা আমাদের সাথে থাকলো, সে বন্দুকধারী ছিল,
আমরা এই এই- এই রাস্তায় চলা শুরু করলাম। সেটা হচ্ছে তোমার নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স দিয়ে, মানে পাহাড়ি এলাকা। এখানে কোনো দোকানপাট কিছু নাই। ট্রাইবাল জায়গায় জায়গায় ট্রাইবাল এরিয়া আছে, ট্রাইবাল সর্দার থাকে। তাদের এই হলো তাদের যাওয়ার রাস্তা। তো আমরা ডেসপারেট, আমরা যাবই। হ্যাঁ, দেশের জন্য খুব চিন্তা ভাবনা হচ্ছে, বাপ মারা ওখানে আছে, আত্মীয় স্বজন আছে, কি হচ্ছে কিছু জানি না। তো আমার কোনো উপায় ছিল না, তো আমরা চলা শুরু করলাম তার সাথে, তাকে নিয়ে। এই সাইফুরা যেত, তার পিছনে পিছনে আমরা পাহাড়ের উপরে উঠতাম, পাহাড়ের ধার ঘেঁষে আগের দিকে আগে বাড়ছিলাম সামনের দিকে, সে যেদিকে নিয়ে যায়। আমরা তো রাস্তা চিনি না কিছু। তো করতে করতে যখন সন্ধ্যা হয়ে যেত, তখন আমরা করতাম কি, একটা ট্রাইবাল এরিয়াতে গিয়ে আশ্রয় নিতাম। ওখানে ওই যে বললাম যে দে আর অল কন্ট্রোল বাই দ্য ট্রাইবাল সর্দার। তো অ্যান্ড রাত হলেই ট্রাইবাল সর্দারের ওখানে যেতাম, আর দিনের বেলা হাঁটতাম। আর ওই শুকা রুটি নিয়ে গেছিলাম, পানি দিয়ে ভিজে ভিজে শুকা রুটি খেতাম সারাদিন, এবং খিদা লাগতো। তো এইভাবে চলতে চলতে ট্রাইবেল এরিয়াতে আশ্রয় নিতাম। ট্রাইবেল এরিয়াতে আবার সবচেয়ে বড় জিনিস হচ্ছে, এরভাবে যেতে যেতে থার্ড ট্রাইবেল এরিয়াতে যখন পৌঁছলাম আমরা, সেখানে যখন ওই ট্রাইবেল সর্দার জানলো যে বিশেষ করে আমি হাজি হজ করে আসছি, আমার কাছে নতুন জায়নামাজ ডিশ ড্যাশ পাঁচ নামাজ পড়ি, খুব আমাদেরকে সম্মান করলো। এমনকি তারা গ্রামের লোক ডেকে একটা গরু জবাই করলো। হ্যাঁ, গরু জবাই করে সকলকে এনে খাওয়ালো সেই এর মধ্যে, মানে সেই বিরাট ডেকচির মধ্যে পাঠান স্টাইলে সকালে বসে এক ভাত মাঝখানে বসে বসে সকল ইসলামিক স্টাইলে আমরা খেলাম। এবং ভয় লাগছিল, যদি বলে কোনো কিছু ইসলাম সম্বন্ধে অনেক কিছু বলার জন্য, তখন তো এত অভিজ্ঞ লোক ছিলাম না। সাংঘাতিক ভয় ছিল মনের মধ্যে যে ওইটা হয় নাই। এবং এক 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 পাঠান এলাকা ট্রাভেল এরিয়াতে আমার পা ফুলে গেছিলো হাঁটতে হাঁটতে। তারা ছেলেকে পাঠিয়ে দিল ট্রাভেল সর্দার, যাও মেহমান আয়া উসকে পা দবা দো। এখন আমার স্মরণ পড়ে এসব কথাগুলি, যে কষ্ট অনেক ছিল, অনেক অনেক কঠিন পথ ছিল। কিন্তু যখন ওই আশ্রয় নিতাম ট্রাভেল এরিয়ার মধ্যে, তারা কিন্তু খুব সহযোগিতা করেছে, খুব সাহায্য করেছে আমাদেরকে। তো এই করতে করতে আমরা প্রায় 3 রাত পার হলাম। চতুর্থ রাত্রের আগের দিন আমরা গেলাম বোধহয় লাইলপুরা জায়গাটা, খুব সম্ভব লাইলপুরা, ওটা ওদের আফগান বর্ডারের কাছে। এবং সেখানে গিয়ে দেখি যে ক্যাম্প করা, সব ক্যাম্প, সব আর্মি আনাগোনা হচ্ছে ওখানে, সব ভরা আর্মি। তো এই সাইফুরা বলে, সাহেব इधर तो बहुत मामला हो सकता है, आप लोग कहीं घूम घाट नहीं करो, মানে কোথাও ঘোরাফেরা করো না, তোমরা একটা জায়গা বলে দিচ্ছি, এখানে জাস্ট থাকো, আমরা একটু অন্ধকার হলে আমরা এখানে রওনা দিয়ে দেবো। তো আমরা কি করব এখানে, যে ভয় পাচ্ছি যে চারিদিকে খালি আর্মি আনাগোনা হচ্ছে ওখানে, বিকজ বর্ডার এলাকা আফগানিস্তানের। তো সকালে কোনো মতো ওইখান থেকে আমরা বের হয়ে গেলাম তাকে নিয়ে। ভাগ্য ভালো, সব তাকাচ্ছিল আমাদেরকে, যেই তাকায় মনে সন্দেহ হবে যে বোঝা আমাকে ধরলো এরকম অবস্থা। বিকজ আমরা যদিও পাঠান ড্রেসে ছিলাম, কিন্তু অনেক শর্ট হাইটে ওদের থেকে, বোঝা যায় যে আমরা ডিফারেন্ট দেন দে আর। তো সব দিক দিয়ে আমাদের একটা ছিল, ভয়ঙ্কর একটা আশঙ্কা ছিল যে হতে পারে, কোনো কিছু ধরে নিয়ে যেতে পারে। তো যা হোক, আল্লাহর ইচ্ছা ছিল, আমরা ওইটাও পার হয়ে গেলাম। গিয়ে দ্যার ইজ এ রিভার রানিং বিটুইন আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান। ওই রিভারটা আবার স্ট্রং কারেন্ট ওইখান দিয়ে। তো ওইখান দিয়ে এখন পৌঁছাবো কেমনে, পানিতে তো দিয়ে যাওয়া যাবে না। তো ওইখানে একটা বোট ছিল, ওই বোটটা দুই দিকে রশি বান্ধা আছে, ওয়ার রোপ বান্ধা আছে, ওয়ার রোপ টেনে টেনে ওইটা ওইদিকে যায়, এদিকে আসে, যেহেতু স্রোত ছিল পানি অনেক বেশি। তো সেটা পার হতে হবে। সেটা পার হওয়াটা একটা আর একটা অভিজ্ঞতা, খুব ভয়াবহ অবস্থা ছিল। যা হোক, এত কিছু বলে অনেক সময় লেগে যাবে, কিন্তু সেটাও কোনো মতে আমরা উতরে গেলাম। আচ্ছা, এই গেল পাকিস্তানের এপিসোড, পালাবারটা। তো যখন আফগানিস্তানের বর্ডারে পৌঁছলাম এই নদী পার হয়ে, তখন এই জায়গাটা হচ্ছে যেটা লান্ডি কোটাল খাইবার পাস দিয়ে গিয়ে যেখানে যেতাম আমরা আফগানিস্তানে, ঠিক আমরা ওই রাস্তায় ওই পারে গিয়ে পড়ছি এখন, আফগানিস্তান সাইডে, ওই সেম রোড কানেক্টিং টু কাবুল, আফগানিস্তান। তো ওইখানে গিয়ে এখন ওই যে আমাদের সাথে সাইফুরা ছিল, যে আর্মি পাঠান এটা মানুষ, বন্দুক নিয়ে, সে বলে, সাহেব আবি ক্যা করেগা পাতা নিয়ে তোম লোক ব্যাঠো হ্যাঁ পে। বসলাম একটা জায়গায়, একটা কর্নারের মধ্যে বসাই দিল। সে গিয়ে বললো, দেখি আমি কি করতে পারি। সে রাস্তায় গিয়ে দাঁড়ালো। রাস্তায় গিয়ে সে অনেক ট্রাক যাচ্ছে, অহরহ ট্রাক আসা যাওয়া করছে।
সে ট্রাক থামাবার চেষ্টা করছে। তা আমাদেরকে বললো, সাহেব আগার কোই ট্রাক যদি রাজি হয় আপনাদেরকে নিতে, আমি কথা বলবো, তাদেরকে বলবো সব কথা অন্যভাবে বুঝিয়ে বলবো, যদি রাজি হয় তাহলে আপনাদেরকে একটা রিস্ক নিতে হবে, প্লাস কিছু টাকা লাগবে। আপনি তুমি টাকার কথা চিন্তা করো না। আমাদের কাছে টাকা যথেষ্ট ছিল তখন। তো তাকে কিছু টাকা দিলাম। সে ওই একটা ট্রাক থামাতে সে সক্ষম হলো। তার সাথে কী কথা বলছে আমরা তো জানি না প্রস্তুতে অত বেশি। তো সে তখন সাইফুরে এসে আমাদেরকে বললো, সাহেব ঠিক হয়, একটা ব্যবস্থা হয়েছে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আসো তোমরা আমার সাথে। তো ওর সাথে সাথে গেলাম, গিয়ে একটা ট্রাক না থামানো আছে, ওর মধ্যে অনেক মাল ক্যারি করতেছে, আগে পাকিস্তান থেকে কাবুল যাচ্ছে। তো সেখানে সে আমাদেরকে বললো, দেখো তোমরা তো ভিতরে বসতে পারবে না, যেখানে মাল রাখা আছে ওখানে ওরা বেনর চার্জ করবে। তোমরা বনেটের উপরে বসো, যেখানে ড্রাইভার বসে তার উপরে যে ছাদ, যতটুকু ছাদ আছে ওইখানে ওঠো তোমরা তিনজন, গিয়ে তোমরা ওখানে শুয়ে থাকো, আমি একটা টার্পলিন ঢাকা দিয়ে দেবো, তোমরা কোনো উচ্চবাচ্চা করবে না, কোথাও উচ্চবাচ্চা করবে না। বলে, কেন বাবা, কী হয়েছে, টার্পলিন ঢাকা দেবো, আমাদের মারা যেতে পারে। বলে, সাহেব আর কোনো রাস্তা নাই, আপনাকে এটা সহ্য করতে হবে, আপনি একদম কোনো চুপচাপ থাকবেন, কোনো আওয়াজ করবেন না। ট্রাক 3 জায়গায় থামবে, 3টা চেকপোস্টে, ওখানে ব্যানর চার্জ হবে, ওরা মালপত্র দেখে কোথায় স্মাগলিং কি গুড নিয়ে যাওয়া হচ্ছে না হচ্ছে, এবং সেখানে আপনারা আগে এই জন্য বলে রাখলাম যে থামলে আপনারা ঘাবড়াবেন না, বাট কোনো আওয়াজ করবেন না। 3 জায়গায় থামবে, তারপরে এটা যাবে জালালাবাদ। এখান থেকে জালালাবাদ যাবে ট্রাকটা, কাবুল না, সরি, জালালাবাদ। তো জালালাবাদে যাবে, তখন আপনারা এভাবে বসে থাকেন। আমরা উঠলাম 3 জন অসহায় ব্যক্তি, কী করবো, আমাদের তো কোনো উপায় নেই, উই হ্যাভ সারেন্ডার, যে আদার বাঁচবো নাহলে মরে যাব, একটা কিছু হবে। আর আফগানিস্তানে আরও বলে দিল, দেখো আফগানিস্তান যদি ধরা পড়ে তোমার তাকে, তো সোজা তোমার পাকিস্তানে পাঠিয়ে দেবে, বিকজ তখন পাকিস্তান আফগানিস্তান ওয়াজ খুব ক্লোজ ফ্রেন্ড, মানে আমাদেরকে তার রিকগনিশনও দেয়নি। উঠলাম আমরা সেই ওই ট্রাকের বনেটের উপরে, টার্পলিন ঢাকা দিয়ে দিলাম 3 জনকে, চুপচাপ বসে থাকলাম। সে সে ওই ড্রাইভারের সাথে সামনে বসলো, আমাদের যে সাইফুরে যা ছিল। ট্রাক চলা শুরু করলো, চলতে 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 ঠান্ডা, কাঁপতেছি একেবারে, সে বরফ পড়তেছে। আল্লাহ, কাবুল তো অনেক উচ্চতায়, হাই ল্যাটিটিউডের কাবুলের অবস্থান জিওগ্রাফিক্যালি, রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। তো আমরা যাচ্ছি, যেতে যেতে দেখলাম যে ট্রাক এক জায়গায় থামলো, বুক একেবারে কাঁপতেছে, ধাপ 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 করতেছে, কী হয় না হয়। তো এটাও বুঝতে পারছি যে পিছের তারা যে কার্গোর যে দরজাটা খুলে তারা কথা বলতেছে, ব্যানার চার্জ করতেছে, আওয়াজ পাচ্ছি। তো আমরা চুপচাপ শুয়ে আছি, কোনো উচ্চবাচ্য করি নাই, দম তো এমনি আটকে বন্ধ হয়ে আসতেছিল। এভাবে করতে করতে 3টা চেকপোস্ট আমরা পার হলাম আল্লাহর দোয়ায়। পার হয়ে আমাদেরকে, তখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরকে ওই জালালাবাদ গিয়ে জালালাবাদে নামিয়ে দিল। বললে, এই টাকা আর কোথাও যাবে না, জালালাবাদ যাবে। তো আমরা বললাম, ভাই এখানে আমরা কী করবো ভাই এখানে। আর জালালাবাদ তো ইটস আর্মি ক্যাম্প ফর আফগানিস্তান, ইটস এ মেজর আর্মি বেস, সারাদিকে আর্মি ঘোরাঘুরি করছে ইউনিফর্মে হ্যান্ডেড। তো আমাদেরকে একটা সরাইখানাতে তারা নামিয়ে দিল। সরাইখানা মানে যেখানে অনেক লোক একটা চারপাইয়ের মধ্যে শুয়ে থাকে, সেই চারপাইতে আমরা বসে শুয়ে আছি। এবং যেতে যেতে ওখানে কীভাবে থাকবো তা যায় না, এত ময়লা জায়গা, সব পাঠানরা আবার বেসিক্যালি খুব ডার্টি থাকে। হ্যাঁ, তো সেখানে গিয়ে আমরা তারপরে টয়লেটে যাব, টয়লেটটা যে কী অবস্থা তা বলার মতো না, যে টয়লেট মনে হলো না, মনে হলো যে একটা সব কিছু ওখানে ধোয়া টোয়ার কিচ্ছু নাই, সব কিছু উপরে ভাসতেছে। তো ভয়ঙ্কর এক জিনিস ছিল, মানে কীভাবে যে কী সময় যে কেটেছে এটা মনে করলে আমাদের এখনও গা শিউরে ওঠে। তো যা হোক কোনো রকমের রাতটা কাটালাম। সকালে সে একটা গাড়ি করলো, ভাড়া করলো, ট্যাক্সি, রোজ ট্যাক্সি। ওই ট্যাক্সি করে আমরা শেষ পর্যন্ত কাবুলে গেলাম, ওইখান থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা। এবং তখনও খুব স্নোফল হচ্ছে, খুব সর্দি কাশিটা, ঠান্ডা বাতাস। তো কাবুলে পৌঁছাবার পরে ওই যে আমাদের যে সাফরাত যে এটা ছিল, যে বন্দুক নিয়ে যে পাঠান বন্ধুর সাথে ছিল, সে বলে, স্যার হাম তো ইধার নেই জায়গা। আমাকে বলতেছে, আপ কোথায় যাবে? তো ইন্ডিয়ান সাফরাতখানা জায়গা ক্যা রাশন সাফরাতখানা, মানে রাশন এম্বাসিতে যাবো না ইন্ডিয়ান এম্বাসি যাবো। দিস 2 কান্ট্রি হেল্প আস অ্যান্ড দে রিকগনাইজড আস। তো আর কোনো উপায় ছিল না, আমরা বললাম ঠিক আছে আমরা ইন্ডিয়ান এম্বাসিতে যাব।
तो সে আমাদের ইন্ডিয়ান এম্বাসির সামনে ওই ট্যাক্সি নামিয়ে দিয়ে বললো সব हम अंदर नहीं जाएंगे हम चले जा रहा था हम लोग ठीक है तुम चले जाओ তো আমরা তখন তিনজনে মিলে সেই একদম নোংরা অবস্থা ময়লা গা থেকে ময়লা বেরোচ্ছে ময়লা গন্ধ বেরোচ্ছে খাওয়া নাই গোসল নাই কিচ্ছু নাই তো ইন্ডিয়ান সাফাতখান যখন ঢুকলাম আমরা দ্যাট ওয়াজ অ্যানাদার চেঞ্জ অফ লাইফ বলতে হয় কেন তখন ওই দুইজন সর্দারজি বের হয়ে এসে বললো যে ও তুম লোক বাঙালি হ্যায় পাকিস্তান যায় হ্যায় বলে আমাদেরকে মানে সে অভ্যর্থনা করে বিরাট নিয়ে ভিতরে নিয়ে গেল হ্যাঁ আও আও আন্দার আও হিয়ে আও बैठो बैठो আরাম করো তোমরা আর চিন্তা করো না তোমরা এখন সেফ আমাদের হাতে আসো কিছু করবে না তোমরা তোমরা বসো তোমাদেরকে কী খাবে পানি খাবে চা খাবে হাবি যাবি অফার করা শুরু করলো আমরা আশ্চর্য হয়ে গেলাম যে তাদের ওয়েলকাম দেখে যে এত ভাবি নাই তো তারা নিয়ে আমাদেরকে এভাবে আপ্যায়ন করলো প্রথমে আরাম করালো কিছুক্ষণ হ্যাঁ বলে ঘবরাও মাত अभी तुम सेफ है ये है वो है तुम लोग थका हुआ है মানে তোমরা খুব এখন জানি তোমরা খুব অসহায় অবস্থায় আছো তোমরা খুব টায়ার্ড হয়ে গেছো তোমাদের রেস্ট দরকার আমরা সব দেখতেছি তুমি চিন্তা করো না তুমি এখন জাস্ট মাথা থেকে সব তোমার কষ্ট বাদ দিয়ে দাও আমি বললাম না কষ্ট তো বাদ দেওয়া যাবে না ভাই অনেক কষ্ট করে আসছি আমরা বাংলাদেশ যাব তুমি বাংলাদেশের জন্য ব্যবস্থা করো থাকার ব্যবস্থা আমাদের যাওয়ার ব্যবস্থা করো तो जानी जे इंडिया वाज हेल्पिंग अस थ्रू यूनाइटेड नेशन तो से बोले नहीं अभी थोड़ा टाइम लगेगा अभी तो ऐसे तो नहीं भेज सकता तुम्हारे पास कोई डॉक्यूमेंट नहीं है कुछ है तुम्हारे पास का कागज़ नहीं है तो हम लोग को कागज़ बनाने पड़ेगा फिर तुम लोग को भेजेगा हम लोग तो थोड़ा टाइम लगेगा तो बोले 7 दिन समय লাগবে 7 दिन समय লাগবে 7 দিনে কী করি তো এর মধ্যে অনেক মানে আমাদের কোনো অসুবিধা হয় নাই খালি এটা বলে দিয়েছিল আমাদেরকে যে তোমাদেরকে যেখানে রাখছি এখানে আফগানিস্তানরা কিন্তু ওই যে তোমরা জানো যে এটা রিকগনিশন করেনি তারা জানতে পারলে তোমাদেরকে সরাসরি পাঠিয়ে দেবে আমরা কিছু তখন কিছু করতে পারবো না তোমরা বাইরে বের হবে না রেস্টুরেন্টে থাকবে আমরা গাড়ি পাঠাবো আমাদের এম্বাসিতে আসবে এখানে আমরা খাওয়া দাওয়া যা আছে আমরা এখানে আমাদের সাথে করবে আর আমরা তোমাদেরকে আবার রেস্টুরেন্টে দিয়ে আসবো তো ওখানে থাকবে তো হোটেলে রেস্টুরেন্ট না হোটেল তো যা হোক কথায় কর্ম তাদের কথা মতো চলতে হলো আমাদেরকে 7 দিন বারবার বললাম যে পাঠিয়ে দাও সেখানে আমাদের আবার প্রেস ইন্টারভিউ হতো প্রেস আসতেছে পাকিস্তানে কী হয়েছে ওরা ওদের স্বার্থগুলো দেখতো আর কি যে আমার পাকিস্তানে কী হয়েছে কোথায় বোম পড়ছে কী হয়েছে না হয়েছে তো ইন্টারভিউ নিত আমাদের তো আমরা ইন্টারভিউ দিতাম সময় সময় বসে বসে ওদেরকে তো এইসব তারা হাল্লা করার পরে 7 দিন পরে তো আমরা তো ওই হোটেলেই থাকতাম 7 দিন পরে আমাদেরকে তারা একটা ডকুমেন্ট দিয়ে বললো তোমরা যাও এখন ইন্ডিয়াতে তোমাদের পাঠিয়ে দিচ্ছি ইন্ডিয়া থেকে তোমরা বাংলাদেশ যাবে তো আমরা খুশি হলাম ঠিক আছে আরিয়ান এয়ারলাইন্স কাবুল এয়ারলাইন্সে তারা আমাদেরকে টিকিট কী ব্যবস্থা করে দিল একটা ফর্মে স্বাক্ষর করে নিল আমাদের কাছ থেকে ওটা বোধহয় ইউনাইটেড নেশনের পেপার ছিল যে এরকম পেপারটা যে যদি কখনো দাবি করা হয় তো ইউনাইটেড মাধ্যমে টাকাটা ওদেরকে দেওয়া হবে টাকাটা সর্ট অফ অ্যান এড অর সামথিং আমরা বললাম ভাই যা দাও আমরা সব সই করে দেবো অসুবিধা নাই আমরা এখন অসহায় অবস্থায় আছি আমাদেরকে যেতে হবে তো তারা এইভাবে 7 দিন আমাদেরকে ওখানে রেখে দিল আমরা ডেলি এম্বাসি আসতাম যেতাম আমাদেরকে খুব ভালো ট্রিটমেন্ট দিয়েছে আমাদের দেওয়ার পরে 7 দিন পরে যখন আমাদেরকে পাঠালো আমরা পৌঁছলাম নিউ দিল্লি ভাবলাম নিউ দিল্লি থেকে আমরা বাংলাদেশ মিশনে যাব ওখান থেকে ঢাকায় চলে আসবো তো আমরা 3 জনই ঢাকায় থাকি তো সেটা আর হলো না সেখানে ইন্ডিয়াতে যখন নামলাম আমরা প্লেন থেকে দেখি যে ওখানে ওদের একজন পলিটিক্যাল অফিসার এয়ারপোর্টে দাঁড়ানো সে আমাদেরকে বললো তো तुम लोग हमारा साथ आओ तुम लोग 3 बंगाली आया है हमारा एम्बेसी भेजा हम बोला हाँ बोला हमारे साथ आओ নিয়ে আমাদেরকে ওই তারা ওই নিউ দিল্লিতে সফদার জাং এনক্লেভ ওদের জায়গাটার নাম ওইখানে একটা বিরাট বড় বাড়িতে আমাদের 3 জনকে রাখলো বললো তোমরা এখানে থাকো আমরা পরে দেখছি কী করা যায় তোমাদের কোনো চিন্তা নাই এখানে সব কিছুর ব্যবস্থা করা আছে খাওয়া দাওয়া লন্ড্রি আছে হাবি যাবি সব কিছু তোমরা এখান থেকে চলে যেতে পারবে এখান থেকে তোমাদের অসুবিধা হবে না আমরা পরে দেখছি কী করা যায় এবং পাশে আরেকটা রেস্ট হাউসে 3 জন আর্মি অফিসার ছিল ওদেরকে ঠিক ওরা ওইভাবে স্কেপ করেছিল করার পরে ওদেরকে ওখানে রেখে দিছে আমাদের সাথে মিক্স আপ করতে দেয়নি তো যখন আমরা ওই রেস্ট হাউসে ছিলাম বারবার বলছি যে আমরা ভাই আমাদেরকে পাঠাও আমাদের মিশন ছিল নিউ দিল্লিতে তারা ওখানে আমাদেরকে প্রায় 7 দিন আরও রেখে দিল এই 7 দিনে নানান ধরনের ইন্টারভিউ প্রেস ইন্টারভিউ হাবি যাবি পাকিস্তানে কী হয়েছে না হয়েছে কোথায় বোম পড়েছে ওটা তাদের স্বার্থে তারা এসব জানতে চাচ্ছ তো এইসব তথ্যগুলো আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করলো আমরা যতটুকু পারছি আমরা দিয়েছি তাদেরকে
এবং পরবর্তীতে তারা আমাদেরকে বিভিন্ন জায়গা ঘোরাবার ব্যবস্থা করে দিয়েছিল, বাট স্কট ছিল সাথে, আমরা আমরা একলা যেতে পারতাম না, আমাদের সাথে সবসময় তারা স্কট রেখে দিয়েছিল যে আমরা যেখানেই যাব সাথে আমাদের লোক থাকবে। তো এইভাবে আমরা তিনজন দু একটা জায়গা দেখে ওখানে আমাদেরকে তারা দেখালো ঘুরে ফিরে, কুতুব মিনার আমরা দেখলাম, লালকেল্লা দেখলাম, এসব দেখানো হয়েছে। সিগারেট পানি সব আমাদেরকে তারা সাপ্লাই দিয়েছে রীতিমতো, ওই দিক দিয়ে কোনো ছিল না, কমতি ছিল না। তো এই হলো একটা পাঠানো। আমি কিন্তু অনেক ঘটনা এর মধ্যে থেকে, অনেক পুরনো দিনের ঘটনা বলতে গিয়ে অনেক কিছু হয়তো বাদ পড়ে গেছে। পুরা পুরা ঘটনাটা মৃত্যু থেকে ফিরে আসার মতো অবস্থা। আর একটা অনুষ্ঠান ছিল, দেশের জন্য কিছু করতে পারি, দেশে যাব, দেশে সার্ভ করব, তো দেশের এখন আমাদের দরকার ছিল। তো ইন্ডিয়া তখন তারা 7 দিন পরে আমাদেরকে টিকিট বললো যে, ও টিকিটও কেটে দিল না, বললো যে পাকিস্তান বাংলাদেশ মিশনের হাতে আমাদের সমর্পণ করে দিল। ওখানে গিয়ে তখন কি ছিল, থার্ড সেক্রেটারি ছিল একজন, মাহবুব শাহ নাম বোধহয়, মিস্টার মাহবুব, ওনার কাছে ইয়ে করলো, তো উনি হ্যান্ড ওভার করলো, বলে ঠিক আছে তোমরা এখন বাংলাদেশে ওনার তোমাদের ব্যবস্থা করে দেবে। তো যা হোক, ওনার কাছে যখন আমাদেরকে সমর্পণ করলো, আমরা তখন ওনাকে বললাম ঠিক আছে এখন তো আমাদেরকে জলদি পাঠান, আমরা তো খুব অসহায় অবস্থায় আছি, তো আমাদেরকে একটু প্লেনের টিকিট কেটে দেন। বললেন না, প্লেনের টিকিট তো সম্ভব না, আমাদের তো বাংলাদেশে কোনো টাকা নাই, আমাদের জানেন তো গরিব দেশ, এখন সবে স্বাধীন হয়েছে, দেখো অসহায় অবস্থায়, আপনারা কষ্ট করে ট্রেনে চলে যান। তারা আমাদেরকে 3টা থার্ড ক্লাসের টিকিট কেটে দিল ট্রেনে, বললে তোমরা কলকাতা যাও, কলকাতা থেকে বেনাপোল দিয়ে তোমরা দেশে ঢুকে পড়ো। তো আমরা বললাম ভাই এত কষ্ট করে আসলাম, এত অনেক আশ্বাস নিয়ে আপনারা আমাদেরকে থার্ড ক্লাসে ঢুকিয়ে দিচ্ছেন। তো যা হোক, আমাদের মধ্যে এক বন্ধু ছিল, ওর কাছে টাকা ছিল, সে ফ্লাই করে চলে আসলো, তার পায়েটা অনেক ফুলে গেছিলো, ব্যথা হয়ে গেছিলো, আমারও পা ফুলে গেছিলো, আমি গাধার পিঠও চড়ছি মাঝখানে কিছু, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে, চলতে পারতাম না। তো আমি আর আমার বন্ধুর কাছে তখন পয়সা প্রায় এক্সস্ট হয়ে আসছে, আমরা দুজনে ট্রেনে করে ওই ওদের যে টিকিট কেটে দিল সেটা করে আমরা কলকাতা গেলাম। কলকাতায় 1 রাত থেকে তখন বেনাপোল দিয়ে আমরা এই ঢুকলাম বাংলাদেশে। বেনাপোল বর্ডার দিয়ে প্রবেশ করে স্টেশনে আসলাম, ভাবলাম ট্রেন নিয়ে ঢাকা যাব, ট্রেনের কোনো ঠিক ঠিকানা নাই, কোনো চিহ্ন নাই। স্টেশনে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে ট্রেন কখন আসে না, যে কোনো ঠিক নাই, আসতে পারে নাও আসতে পারে, আপনারা অন্য পথ দেখেন। তো ওখানে প্রায় 1 ঘন্টা অবস্থান করার পরে আমরা তখন পায়ে হাঁটা শুরু করলাম এখান থেকে, যে ওখানে ট্রেনের কোনো আসার কোনো ঠিক ঠিকানা নাই। লোকেরা সব একজনের পিছনে একজন ধোয়া করতেছে, কেউ কেউ ডাব নিয়ে দৌড়াচ্ছে একজনের পিছনে, আজব কাহিনী সেখানে। যাক, ওখান থেকে আমরা হাঁটা শুরু করলাম, হাঁটলাম, রিক্সায় উঠলাম, মধুমতি রিভার ছিল সেটা পার হলাম, পার হয়ে আরিচা ঘাটে আসলাম কোনোভাবে কষ্ট করে। সেখানে গিয়ে দেখি যে হুলস্থুল কাণ্ড, সে মাইলের পর মাইল সব ট্রাক বসে আছে লাইনে, ফেরি নাই, সে সব ইউনাইটেড নেশনের এড আসতেছে, ভারত থেকে এড আসতেছে। বাংলাদেশে তখন বোধহয় খুব করুণ অবস্থা, খাওয়া দাওয়া নাই, কাপড় চোপড় নাই। কিন্তু তারা এখানে, আমি বললাম যে ভাই এখানে ফেরি কখন আসবে, বলে কোনো ঠিক নাই ভাই, আমরা 3 দিন ধরে অপেক্ষা করছি, কোনো ফেরি আমরা এখনও যেতে পারিনি এখান থেকে। তো অসহায় অবস্থা, আমরা হাঁটতে 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 ট্রাকের মাঝখান দিয়ে গিয়ে ফেরিঘাটে গিয়ে দাঁড়ালাম। প্রায় 6 ঘন্টা পরে একটা ফেরি আসলো। সেই ফেরিতে যেভাবে মানুষ আসার পরে যেভাবে গাড়ি প্রবেশ করছে, মানুষ যেভাবে ঢুকছে, মনে হলো ফেরিটা বোধহয় এই পার হতে পারবে না আর কি, মাঝখানে ডুবে যাবে। তো এগেন সেই তখনকার অবস্থা, সিনারিওগুলা মানে কথায় প্রকাশ করা খুব ডিফিকাল্ট, খুব যে কী ধরনের একটা সিচুয়েশন ছিল, এগুলা খুব খুব কষ্টকর বলা তো এক কথায়। তো যা হোক, ফেরিটা যখন আসলো, আমরা কোনো মতে 3জন ধার করে ঘা ঘেঁষে টেসে ধাক্কা টাক্কা দিয়ে কোনো ভিতরে ঢুকলাম, পাশে দাঁড়িয়ে থাকলাম। ফেরি আসলো, ফেরি চললো, প্রায় ওখানে ফেরি প্রায় 3 ঘন্টা ফেরিতে বসেছিল। তারপরে ছাড়ে না, খাওয়া নাই, কিচ্ছু না, পেশা পায়খানা কষ্ট, কী করা, কোনো উপায় নাই, সকলেই সাফার করতেছে কোনো যারা ছিল। তাদের মধ্যে আমরা এইভাবে প্রায় যাচ্ছি বাংলাদেশে। তো শেষ পর্যন্ত আরিচা ঘাটে যখন পৌঁছলাম, কাটশট করে পৌঁছলাম। পৌঁছার পরে এখন আরিচা ঘাটের ওই পার থেকে আমরা
কীভাবে ঢাকা আসবো, সেটাও আর একটা সমস্যা হয়ে গেল। কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই, খালি মানে হাঁটবো কি, হাঁটারও শক্তি ছিল না পায়ের মধ্যে। তো একটা মাইক্রোবাস যাচ্ছিল, মাইক্রোবাসে বেশি লোকও ছিল না। তো মাইক্রোবাসটাকে আমরা অনেক কাকতি মিনতি করলাম, রে বাবা আমাদেরকে একটু পৌঁছায় দেয়। সে প্রথমে রাজি হয় না, না স্যার আমাদের জায়গা নেই, এটা নেই, ওটা নাই। তো সেই একই অবস্থা, টাকা চাইলো, তুই বলে কত টাকা দরকার, 2,000 টাকা করে। আমরা দিলাম 2,000 টাকা করে তাকে। তো সে তখন আমাদেরকে তার মাইক্রোবাসে ঢুকতে দিল। ওই মাইক্রোবাস করে প্রায় রাত 2টার সময় ওদের ঢাকা পৌঁছালাম। আমি আমার বাসা পুরানা পল্টনে, সকলকে দরজায় নামিয়ে দিয়েছিল, নিয়ারেস্ট টু দ্য হাউস। তো আমার বাসা যেহেতু পুরানা পল্টন ছিল, আমাকে পুরানা পল্টনের বাসার কাছে নামিয়ে দিল। আমি তখন কি বলবো, তখন আমার কাছে কি একটা লাগলো যে না, আমি কোথা থেকে কোথায় এতে আসছি, আশ্বস্ত হলাম যে না, আমি একটা নিরাপদ জায়গায় এসেছি, আমার দেশে আসছি। দেশের জন্য যদিও কিছু করতে পারেনি, কিন্তু এই যে অনুভূতিটা, এটা ভাষা প্রকাশ করা সম্ভব না। তো 2টার সময় যখন আমি নেমে মাইক্রো থেকে নামলাম, আমি বাসায় নক করার পরে যখন অনেকক্ষণ নক করার পরে যখন দরজা খুললো, প্রথমত খুলছিল না। তারাও ভয়ে ভীতির মধ্যে ছিল অনেকটা মনে হয়, আর আশাও করে নাই যে আমি আসবো, কেন আমি কোনো ইনফরমেশান দিয়ে আসিনি, আমি কাউকে কোনো কিছু বলিনি। এটা বলার মতো, বললে কেউ আমাকে আসতে দিত না তখন, এটা আমি জানতাম। সুতরাং আব্বা আমাকে বাসায় কাউকে ইনফর্ম করা সম্ভব হয় নাই, করিও নেই। তো যাই হোক, তখন চিনতে পারলো আমাকে, না এটা তো আলী ইমাম দেখতেছি, কী রে তুই কোথেকে আসলি বলে সকলে জড়ায় ধরে আমাকে দরজা খুলে সে যা করে, মানে গায়ে আদর করে জড়িয়ে সকলে কান্নাকাটি শুরু করে দিল, তুই কেমনি আসলি, কীভাবে আসলি, আল্লাহ তো কষ্ট হয়নি। যা হোক, ওগুলো তো যা বাপ মারা চিন্তা করে সেটাই বলছিল। তো বাকিটা তো আমি পৌঁছে গেলাম বাসায়, এটাই হলো আমার সবচেয়ে বড় পাওনা এবং ইচ্ছা ছিল, যেটা যে দেশে আসছি, ওদের দেশের জন্য এখন কাজ করতে পারবো। আর পরবর্তীতে অবশ্য আমরা দেশে আসছি, বাংলাদেশ আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছিল, জাহাজ কিনছিল, তখন লোক ছিল না জাহাজ চালাবার জন্য। তখন আমাদেরকে জরুরিভাবে আমাদেরকে জাহাজে পাঠানো হলো বাংলাদেশ গভর্নমেন্টের, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। এই আমি জয়েন করলাম বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 72-তে, হ্যাঁ, জানুয়ারিতে। সেই সময় আমাদের বেশিরভাগ কোম্পানিতে জাহাজ চলাচল করছিল, ব্রিটিশরা ছিল, পুলিশ ছিল, ইন্ডিয়ান ছিল। বাংলাদেশে আমরা অফিসার খুব কম ছিলাম। তো সেই সময় আমাদের সার্ভিসটা কাজে লেগেছে। আমরা আসার পরে আশা করি সেটা বাংলাদেশ স্বীকার করবে কিংবা কৃতজ্ঞতা জানাবে। আমরা আশা করি যে এই যে এনে যে এত কষ্ট করে আসা, প্রায় একটা মাস আমরা এই করাচি থেকে রওনা দেওয়ার পর থেকে, পেশোয়ার থেকে আসার থেকে নিয়ে বাংলাদেশে ঢোকা, পাকিস্তান কাবুল হয়ে, এই একটা মাস আমাদের লেগেছিল সময়। এবং এটাই হলো আমার কাহিনী কিছুটা। আশা করি আপনারা বুঝবেন যে আমি কী জন্য কথাগুলো বললাম। এই পর্যন্ত কোনো দিন এই কথাগুলো কাউকে বলিনি। তো আজকে আমার এক বন্ধু আত্মীয়, উনি জোর করে ধরার পরে ধরলো আমাকে যে এ ব্যাপারে কিছু বলেন, সেজন্য আমি আজকে এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ।